বাইরে বেশ আওয়াজ টাওয়াজ হইতেছে। তারপর আমার ধারণা আমার কথাগুলো হয়তো ঠিকঠাক মতো শোনা যাবে আর কি। এতটা ঝামেলা হবে না। তো দেখা যাক কথা বইলা কি হয়। তো প্রথমেই বইলা নেওয়া ভালো যে আসলে বইটা ফরহাদ মজহারের মোকাবেলা বইটা কেন পড়তেছি বা কেন পড়ার কথা ভাবছি। তো এখানে আসলে আমাকে হইতেছে যে দুইটা ঘটনা অ্যাটলিস্ট একটা ভূমিকা আছে বা মানে মেইনলি তিনটা পয়েন্টের কথা বলা যেতে পারে। এক নাম্বার ঘটনা হইতেছে যে কিছুদিন আগে একজনের সাথে কথা হইতেছিল, তো তখন উনি বলতেছিলেন যে মানে ওই যে ফরহাদ মজহারের ব্যাপারে কথা আসছে, তো তখন উনি বলতেছিলেন যে মানে আপনার বা অন্য কারো কি আসলে কোনো সমালোচনা আছে ওনার ব্যাপারে। তো তখন আমি বেশ অবাক হয়েছি যে আসলে ঘটনাটা তো এরকম না যে আসলে ওনার ব্যাপারে কোনো সমালোচনা নাই বা ওনার সমালোচনাগুলিকে কখনো বলা হয় নাই, কিন্তু ধরেন বাংলাদেশের পাবলিক স্ফিয়ারে এরকম একটা ধারণা আছে যে আপনি ওই ট্রেডিশনাল কমিউনিস্টদের সমালোচনা করতেছেন, তার মানে আপনি তো ফরহাদ মজহারদের দলের লোক আর কি। তো আমার ধারণা এটা খুব বাজে জিনিস। মানে এটা আপনি যতই কথা বলেন, কথা বইলা জিনিসটা আসলে এড়াইতে পারবেন না। মানে এই যে আইডেন্টিফিকেশনের এই যে একটা ট্যাগ লাগায় দেওয়ার যে ঘটনা, যে আপনি একটু কি বলবো যে বাংলাদেশের যে প্রচলিত জায়গা, ওই জায়গাগুলিকে ইগনোর করে অন্য একটা কথা বলতেছেন, যেন আপনি আসলে আরেকটা গ্রুপেরই লোক হয়ে এই কথাগুলি বলতেছেন। মানে ওই ভাষার ক্ষেত্রে এই জিনিসটা হয় যে ধরেন আপনি ওই সো কল প্রমিত ভাষা বা শুদ্ধ ভাষায় হইতেছে হাজার হাজার লেখক লিখতেছে, এতে করে আপনি হচ্ছে কোনো ক্যাটাগরাইজড হচ্ছেন না, আপনি বেড়ার পাল হইতেছেন না। কিন্তু আপনি একটু অন্যরকম ভাবে লিখতে গেলেন, আপনি হয়েছে ও আপনি ওর মতো করে লিখতেছেন, ও আপনি বাদবিচারের ভাষায় লিখতেছেন, ও আপনি ইমরুল হাসানের মতো লেখার চেষ্টা করতেছেন। মানে ১,০০০ জনের মতো লিখলে আপনার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি একটু আলাদা হইতে গেলে হইতেছে আপনাকে আরেকজনের সাথে ট্যাগ দিয়ে দেওয়া হবে। তো এই দিয়ে দেওয়ার একটা আমার ধারণা হইতেছে যে এক ধরনের কি বলবো টিটকারি সুলভ একটা সমালোচনার ব্যাপার আছে। তো ওইটা থেকে এড়ানোর রাস্তা তো এটা না যে ধরেন কথা বললেই যে ওই সমালোচনাগুলিকে অ্যাস্টাবলিশ করা যাবে, বরং আমি দেখি যে এই সমালোচনাগুলিকে না দেখার একটা জায়গা থেকে এটা হয়। তো তখন আমি হচ্ছে ওনাকে কয়েকটা লেখার লিঙ্ক দিলাম যে দেখেন এগুলিতে তো ওনার একটা লেজিটিমেট কিছু ক্রিটিসিজম আছে, যে কোন জায়গা থেকে ওনার চিন্তার জায়গাগুলিকে মানে কাউন্টার করা হইতেছে বা ধরেন দেখা চেষ্টা চলতেছে। তো এরকমের উদাহরণের অভাব নাই। মানে আমার ধারণা অনেকেই এটা করছেন এবং খুব লজিক্যাল জায়গা থেকে এটা করছেন, কিন্তু আহ, আহ, তখন আমার মনে হইলো যে এটা যে ওনার ব্যাপারে তো টুকটাক আমিও কিছু বলছি যে কোন কোন জায়গা থেকে ওনাকে নেওয়া যায়, কোন কোন জায়গা থেকে ওনাকে নেওয়া যায় না, কিন্তু এটা যদি একটা বইয়ের বেসিসে বলি তাহলে তো ভালো। তো তখন আমার মনে হইলো যে ওনার আসলে কোন বইটা পড়া যায়, তখন এই বইটার কথা মনে হইলো আর কি। তো সেকেন্ড ঘটনা হইতেছে যে আরেকটা আমি হচ্ছে কিছুদিন আগেই ফেসবুকে বলছিলাম যে আসলে বাংলাদেশে চিন্তার বই কোনগুলা যেগুলি ধরেন ইন্টেলেকচুয়ালি পড়া উচিত, বা বাংলাদেশে ভালো চিন্তার বই হয়েছে যেটা ওয়ার্ল্ড পার্সপেক্টিভে বললেই যে চিন্তাতে কোনো না কোনো কিছু অ্যাড করছেন, এরকম কোনো বই আছে কিনা। তো চিন্তার বই হিসেবেও ফরহাদ হোসেনের এই বইটা ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে, যে ওনার এখানে কিছু ক্লেইম আছে, কিছু জায়গা নিয়ে উনি কথা বলছেন যেটা আসলে বাংলাদেশের জন্য তো অবশ্যই, এবং আপনি যদি মার্কসিস্ট থটের জায়গা থেকেও চিন্তা করতে চান সেটা একটা কিছু কন্ট্রিবিউশন এখানে আছে। তো ওই জায়গা থেকে আমি বইটাকে আসলে পড়তে চাইছি যে বাংলাদেশের চিন্তার বই আসলে কোনগুলো আর কি, সেটার যদি কথা বলি। আর থার্ড জিনিস হইতেছে যে ফরহাদ মজার তো অনেক জিনিস নিয়ে কথা বলছেন, বই লিখছেন। উনি তো কবিতাও লিখছেন, অন্য চিন্তার বইগুলিও আছে। তো এখানে আমার মনে হচ্ছে যে ওনার এই যে এটা একটা কোর জায়গা, ওনার পলিটিক্যাল জায়গাগুলির যে যেই জায়গাগুলি নিয়ে উনি কথা বলছেন সেইটার একটা কোর বই হইতেছে যে আসলে মোকাবেলা বইটা, এবং এরপরে হয়তো ভাব আন্দোলন বইটা। এই দুইটা মিলে হচ্ছে ওনার পলিটিক্যাল স্ট্যান্ডটাকে উনি তৈরি করতে চাইছেন। তো এখানে বইটা নিয়ে বলার আসলে কারণ হইতেছে তিনটাই। যে একটা হইতেছে যে আসলে ফরহাদ মজারের ব্যাপারে কোনো সমালোচনা, যেই সমালোচনাগুলি আমার আছে সেই জায়গাগুলিকে একটা বইয়ের বেসিসে আসলে ক্লিয়ার করা। সেকেন্ড ঘটনা হইতেছে যে আসলে
আহ, যে মানে চিন্তার বই হিসেবে বাংলাদেশে এটার কন্ট্রিবিউশনের জায়গাটাকে হাইলাইট করা, এবং থার্ড হইতেছে আসলে ফরহাদ মোশাররফের চিন্তার জায়গাটা হিসেবে এই বইটাকে নেয়া। আর তো বইটা নিয়ে তো আমার আসলে পড়তে গিয়ে তো ওভারঅল কিছু সমালোচনা তৈরি হয়েছে। তো সমালোচনার জায়গাটাতে হইতেছে ফরহাদ মশার বইটাতে একটা জায়গায় তো বলতেছিলেন যে আসলে দুই ধরনের ব্যাপার আছে, একটা হচ্ছে ক্রিটিক মানে হচ্ছে পর্যালোচনা, আরেকটা হইতেছে ক্রিটিসিজম মানে হচ্ছে সমালোচনা। তো উনি দুইটা ঘটনা আলাদা আছে। আবার আসলে আমার কথা হইতেছে কি যে দুইটা জিনিস আবার খুব ইন্টিগ্রেটেডও। আপনি সমালোচনা না করে তো পর্যালোচনা করতে পারেন না, বা পর্যালোচনার ভিতর দিয়েই সমালোচনা তৈরি হয়। তো আমি আসলে এখানে আমার সমালোচনার জায়গাগুলি বলছি যেটা নিয়ে আমার কাছে প্রবলেমেটিক মনে হয়েছে। তো এক নম্বর পয়েন্ট যদি বলেন, এক নম্বর পয়েন্টটা হইতেছে যে উনি এমনভাবে দেখাইছেন যে কমিউনিস্টদেরকে যে নাস্তিক মনে করা হয় এটা হইতেছে একটা প্রোপাগান্ডার ঘটনা। হ্যাঁ, এটা আসলে রিয়েলি ওনারা নাস্তিক না। হ্যাঁ, এটা হচ্ছে প্রোপাগান্ডার কারণে হচ্ছে কমিউনিস্টদেরকে নাস্তিক দেখানো হইতো। তো এরপর থেকে মানে এটা তো আসলে সত্যি কথা না। এখান থেকে উনি আরেকটু পরে গিয়ে সরে আসছেন যে আসলে কমিউনিস্টরা জানতো না বইলা হইতেছে যে অনেকে নাস্তিক হইছে আর কি, ওরা মার্ক্সের কথা ঠিক মতো বুঝে নাই। এবং উনি শেষে গিয়ে বলছেন যে আসলে রিয়েল কমিউনিস্ট কখনো নাস্তিক হইতে পারে না। তো এই যে ওনার এই কথাগুলি আসলে প্রবলেমেটিক ইন এ সেন্স। উনি আসলে বাংলাদেশে আমরা তো জানি যে আনটিল রিসেন্ট পাস্ট যারা নাস্তিক না হয়ে আপনি ধর্মের দুইটা গালি না দিয়ে তো আপনি কখনোই হইতেছে কমিউনিস্ট হইতে পারতেন না। তো এটা কেন পারতেন না, এই জায়গাটাকে উনি আসলে প্রবলেমেটিক করে তোলেন নাই। উনি হচ্ছে থিওরিটিক্যালি প্রবলেমেটিক করতে গিয়ে উনি হচ্ছে বাস্তবতার এই জায়গাটাকে উনি আসলে ইগনোরও করেন না। আমি বলবো যে একরকম ভাবে বাঁচাই দিতে চাইছেন আর কি, ওনাদেরকে মাফ করে দিতে চাইছেন। তো এটা খারাপ ব্যাপার হয়েছে। মানে এখানে ব্যাপারটা এরকম না যে একটা থিওরিটিক্যাল সমস্যা হিসেবে ছিল। আমার মনে হয় যে থিওরিটিক্যাল সমস্যাটা আরো অনেক ইনডেপথ একটা ঘটনা হিসেবে ছিল, যে প্র্যাকটিক্যালি কেন বাংলাদেশে হইতেছে নাস্তিক না হইলে, আধুনিক না হইলে মার্কসিস্ট হওয়া যাইতো না। এবং এখনো স্টিল কেন আপনাকে আসলে মানে মার্কসিজম যে একটা পশ্চাৎপদ ব্যাপার হয়ে আছে, এর একটা কারণ তো হইতেছে এটা আধুনিক ঘটনা আর কি। এটা আধুনিকতার জায়গা থেকে বাইর হইতে পারে নাই। তো এটা কেন বাইর হইতে পারে নাই, ওই রিলেশনটাকে উনি এখানে ডিল করেন নাই। এটা হইতেছে আমার এই বইটার সম্পর্কে সবচেয়ে বড় সমালোচনা। আর সেকেন্ড যদি সমালোচনার কথা বলেন সেটা হইতেছে যে উনি এখানে যেন মার্কসকে একরকম ভাবে ডিফেন্ড করতে চাইছেন। এইটা একটু মানে কি বলবো যে আপনি এখন চাইলে তো কতজনকে সেভ করতে পারেন, কতজনকে ইয়ে তুলতে পারেন, কিন্তু মার্কসের যে চিন্তা পদ্ধতির জায়গাটা সেটা নিয়ে উনি কথা বলছেন। সেটা নিয়ে কথা বলে উনি ওটা বাড়তি হিসাবে দেখাইতে চাইছেন মার্কস আসলে নাস্তিক ছিলেন না, বা নাস্তিক হওয়াটা জরুরি ছিল না এরকম। তো এখন ওই ব্যাখ্যাগুলি তো আমরা তৈরি করতে পারি, কিন্তু ওই ব্যাখ্যাগুলি তৈরি করার ভিতর দিয়ে ওনাকে ডিফেন্ড করার আসলে কোনো জায়গাটা তৈরি করার দরকার ছিল না আর কি। এইটা আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে এটা বেশ দৃষ্টিকটু ব্যাপার হয়েছে আর কি। এই একটা ব্যাপার ঘটছে। আর থার্ড যে ঘটনাটা, উনি হচ্ছে একটা পলিটিক্যাল বেস থেকে হচ্ছে সমস্যাটাকে দেখতে চাইছেন আর কি, যে পলিটিক্সের মধ্যে আসলে ধর্মের ব্যাপারগুলি আছে। কিন্তু আমার কাছে মনে হয় যে বা পরবর্তীতে গ্রামসিও যেটা ওই কালচার জিনিসটাকে একটা সুপার স্ট্রাকচার করে তুলছেন, সেটারও ঘটনা না। বরং আমাদেরকে দেখতে হবে জিনিসগুলি খুব সাইড বাই সাইড আসলে আছে। হ্যাঁ, জিনিসগুলি এমন না যে ধরেন আপনার পলিটিক্সের সাথে হচ্ছে রিলিজিয়ান আলাদা, রিলিজিয়ানের চাইতে হচ্ছে কালচার আলাদা। তো এই জিনিসগুলি তো টু সাম এক্সটেন্ট আলাদা আলাদা ভাবে আছে, কিন্তু একটা আরেকটার সাথে খুব ইন্টিগ্রেটেড ভাবে আছে। এটা খুব মানে একটা আরেকটারে খুব ইনফ্লুয়েন্স করে। তো যেমন ধরেন 2006 সালের বই, তো 2010-11 দিকে হচ্ছে ম্যাগি নুডলস হচ্ছে একটা বিশাল একটা ইয়ে দিছিল পত্রিকায়, যে হইতেছে যে বাংলাদেশের হালাল ফুড আর কি, হালাল হচ্ছে নুডলস এটা। তো এই ধর্মের ব্যাপারটা তো আসলে ইয়ের সাথে খুব ইন্টিগ্রেটেড, মানে ইকোনমির সাথে আর কি। তারপরে তো এখন হালাল ফুড একটা বিশাল জনরা আর কি, মানে ওয়ার্ল্ড ওয়াইড একটা বড় জনরা। তো এই যে জিনিসটা, এই যে ধরেন আপনি ধর্ম একটা পুরনো ব্যাপার, ধর্ম একটা মানে থিওলজি হিসেবে আলাদা করলেও জিনিসটাকে যে আপনি হচ্ছে পলিটিক্সটাকে, ইকোনমিক্সটাকে, আপনি হচ্ছে কালচারটাকে, এগুলিকে আলাদা আলাদা করে দেখবেন, একটাকে আরেকটার অধীনস্থ ঘটনা হিসেবে দেখবেন, এই উপায় তো নাই আসলে। এইগুলি সবগুলি বরং হচ্ছে যে আপনার একই প্ল্যাটফর্মে অপারেট করতেছে।
তো এই জায়গাটাও আমার মনে হয়েছে ওনার আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে এটা ছিল না, বা এভাবে উনি দেখেন নাই জায়গাগুলিকে। এই না দেখাটা একটা প্রবলেমেটিক ঘটনা হয়েছে। তো আমার যদি কথা বলেন, আমার কথা আসলে তিনটা মেজর সমালোচনা। একটা হইতেছে যে উনি এই যে নাস্তিকতা, এইটা দিয়ে হচ্ছে বাংলাদেশের কমিউনিস্টদেরকে এক ধরনের উনি হচ্ছে ইন্ডেমনিটি দিতে চাইছেন, ওনাদের দোষ হিসাবে বা ওনাদের ইয়ে হিসেবে দেখেন নাই, এটা একটা কোর কম্পোনেন্ট হিসাবে দেখেন নাই, বা এই জায়গাটাকে অনেকটা এড়াই গেছেন। আর সেকেন্ড ঘটনা হইতেছে উনি যেন মার্কসকে ডিফেন্ড করতে চাইতেছেন। এখানে কারো ইমেজকে ডিফেন্ড করার ব্যাপারটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে ওনার আর্গুমেন্টের জায়গাগুলিকে বরং অনেক বেশি আসলে উইক করে তুলছে আর কি। আর থার্ড ঘটনা হইতেছে যে পলিটিক্স, রিলিজিয়ান, এই জায়গাগুলি একটা আরেকটার উপর নিচে আসলে অপারেট করে না, এগুলি সেম লেভেল থেকে অপারেট করে। এই জায়গাটাও ওনার মানে দেখার জায়গাটার মধ্যে অ্যাবসেন্ট বলে মনে হয়েছে। তো এই তিনটা হচ্ছে আমার আসলে ওনার ব্যাপারে সমালোচনার কথা। তো এখন বইয়ের লেখাগুলি নিয়ে বলি, আমার এই যে সমালোচনাগুলি আসে এগুলি তো আসলে আমার মাথা থেকে আসা বের হয়ে এখানে পড়ে নাই। ওনার জিনিসগুলি পড়তে পড়তেই মনে হয়েছে যে না, এটা তো এরকম, এটা তো এরকম। তো বইয়ের লেখাগুলি নিয়ে বললে আমার ধারণা মনে হয় যে জিনিসগুলি আরেকটু ফার্দার ক্ল্যারিফাইড হইতে পারে আর কি। তো বইটা ছাপা হয়েছিল 2006 সালে, এবং লেখাগুলো আমার ধারণা কম বেশি ওইরকম সময়েরই লেখা আর কি। হ্যাঁ, ফেব্রুয়ারি 2006। তো এই বইয়ে হইতেছে ভূমিকা সহ 13টা লেখা আছে, আর হইতেছে যে শেষে 2টা লেখা আছে এডিশনাল লেখা হিসাবে। তো এই 2টা লেখার মধ্যে প্রথমটা হইতেছে ওনার ভূমিকাটাতে। তো ভূমিকাটাতে উনি আসলে ওই ব্যাকগ্রাউন্ডের কথা বলার চাইতে আরো কিছু বাড়তি কথাও বলছেন, যে উনি আসলে কোন কোন জায়গায়, যেমন ইসলাম ধর্মের কথা বলছেন, কিন্তু উনি কিন্তু ইসলাম সম্পর্কে ক্রিটিক্যাল হন নাই আর কি। হ্যাঁ, এই জায়গাগুলি নিয়ে উনি একটু কথা বলছেন। তো ওনার মেইন যে কথাটাতে আমার আসলে চোখ আটকাইছে সেটা হইতেছে উনি বলতেছেন যে এটা যেন না, উনি আসলে বলছেন যে এটা হচ্ছে এক ধরনের, উনি কবিতা লিখছিলেন এবাদতনামা নামে, ওইটার একটা যেন ইন্টেলেকচুয়াল, ওইটার একটা ইন্টেলেকচুয়াল ক্লারিফিকেশন এখানে দিতেছেন। তো কবিতা আর ইন্টেলেকচুয়ালিটির ব্যাপারটা যে এর মধ্যে যে লেনদেন নাই তা না, কিন্তু উনি যেভাবে জিনিসটাকে এখানে বলছেন সেটা আমার কাছে খুবই প্রবলেমেটিক মনে হয়। যে ধরেন একটা ভালো আইডিয়ার উপরে ভালো কবিতা লেখা হয় না, বুঝছেন? মানে হইতেছে যে আইডিয়া, কবিতাতে আইডিয়া থাকে না তা না, কবিতাতে কোনো চিন্তার জায়গা থাকে না তা না, কিন্তু কবিতার চিন্তার জায়গাটা একরকম, আবার হইতেছে আপনি যখন ইন্টেলেকচুয়াল থটের জায়গাটা থেকে এক্সপ্লোর করতেছেন সেটা আরেকটা রকমের ঘটনা হয় এখানে। কবিতার যেমন হইতেছে যে ইন্টেলেকচুয়ালিটির প্রতি মানে কি বলবো যে একটা উপরের লেভেল নাই, আবার হচ্ছে ইন্টেলেকচুয়ালিটিরও কবিতার আসলে মানে সাবস্ক্রাইবার হইতে হয় না আর কি। দুইটার মধ্যে একটা লেনদেন থাকে। হ্যাঁ, আপনি কবিতার পথে হাঁটতে গেলে কিছু চিন্তার পথ আপনার এখানে এসে তৈরি হয়ে যাবে, আবার চিন্তার জায়গাতে যাইতে গেলে অনেক সময় আপনার কবিতার কিছু জায়গা আপনার কাছে রিলেভেন্ট হয়ে উঠবে, কিন্তু দুইটা কখনোই একটা আরেকটার পরিপূরক ঘটনা না। এমন না যে আপনি কবিতা দিয়ে প্রোপাগান্ডা করতেছেন, চিন্তা দিয়ে এটাকে হচ্ছে আপনি যেটাকে জাস্টিফাই করছেন, বা আপনি চিন্তা দিয়ে জিনিসটাকে বলতেছেন আবার কবিতা দিয়ে জিনিসটাকে এস্থেটিক্যালি জাস্টিফাই করতেছেন। এরকম ঘটনা হয় না। যদি সেটা হয় সেটা আসলে খুব বাজে কবিতা হয় বা বাজে চিন্তার ঘটনা ঘটে আর কি। মানে মানে ফরহাদ মজার এটা করেন নাই, ওনার কবিতার আরেকটা জায়গা আছে, ওনার ইন্টেলেকচুয়ালি কিছু জায়গা উনি এক্সপ্লোর করছেন, কিন্তু উনি যখন এই দুইটা জিনিসকে মিলাইতে গেছেন তখন আমার ধারণা হচ্ছে যে এক ধরনের ফিউশন হয় নাই, কোনো আর্ট হয় নাই, বরং ব্যাপারটা প্রবলেমেটিক হয়ে উঠছে আর কি। তো ওইটার ব্যাপারে উনি কতদূর, মানে এটা তো আসলে অন্য আরেকটা আলাপের দিকে চলে যায়, কিন্তু এই জায়গাটা আমি নোটিস করছি বলে আমার বলাটা দরকার মনে করতেছি আর কি। তো ওনার প্রথম লেখাটা হইতেছে যে মানে বা ভূমিকার পরে যদি সেকেন্ড লেখাটা বলি সেটা হচ্ছে ধর্মতত্ত্ব, ধর্ম ও মানুষ। হ্যাঁ, এখানে আমার কথা হইতেছে যে উনি আসলে ধর্ম নিয়ে যতটা আসলে ইয়ে হয়েছেন, মানে ধর্মতত্ত্বের জায়গাটা যেভাবে ধর্ম থেকে আলাদা করছেন, ধর্মের জায়গাটাকে এইভাবে উনি ক্রিটিক্যাল হন নাই। এই ক্রিটিক্যাল না হওয়াটা একটু মুশকিলের। সেটা হইতেছে যে যে কোনো আইডিয়ার মতোই ধর্মের ধারণাটা এবং ধর্মের ফাংশনালিটির জায়গাটাও আসলে একই রকম থাকে নাই। আপনার 2,000-5,000 বছর আগে ধর্ম যেভাবে ফাংশন করতো, ধরেন 500 বছর আগে যেভাবে ফাংশন করতো, ইউরোপে যেভাবে ফাংশন করছে, এশিয়াতে যেভাবে ফাংশন করে, জায়গাগুলি তো একই রকম না। তো উনি এই যে ধর্মের আইডিয়ার ব্যাপারটাতে
সময় অনুযায়ী এবং জায়গা অনুযায়ী ক্রিটিক্যাল হওয়া, সেটা উনি করেন নাই। সেটার যে বদলে উনি একটা অরিজিনাল ধর্ম আবিষ্কার করতে চাইছেন। আপনি যদি মার্কসের ওই যে জায়গাটা উনি রিফিল করছেন এবং খুব কারেক্টলি রিফিল করছেন, সেটা হচ্ছে উনি মার্কস যেটা বলতেছেন সেটা হচ্ছে যে ধর্মের পর্যালোচনা করতে হবে এবং এটা জরুরি কাজ। এখন ধর্মের পর্যালোচনাটা কি হবে, সেটা ধর্ম কি জিনিস, আপনি আস্তিক না নাস্তিক, এগুলি ধর্মের পর্যালোচনা হইতে পারে না। ধর্মের জায়গাটা হইতেছে যে এটা কিভাবে ফাংশন করতেছে একটা সোসাইটিতে, কি কি পারপাস ফুলফিল করতেছে, সেটা একটা ঘটনা আর কি। তো উনি এই জায়গাটা সম্পর্কে আসলে কনসাস হন নাই। বরং কনসিয়াস তো হন নাই, বরং হচ্ছে এখানে কিছু আসলে ওভার জেনারেলাইজেশন হয়েছে কিছু জায়গায়, এবং এই জেনারেলাইজেশনগুলি আসলে এমনভাবে হয়েছে যেগুলো আসলে খুব একটা মানে কি বলবো যে ইগনোর করার মতো অবস্থাতে নাই আর কি। যেমন একটা কথা বলি আমি, ওটা হচ্ছে যে 22 নম্বর পেজে আছে। হ্যাঁ, যেমন উনি বলতেছিলেন যে বাজারে মাল বেচা কিনি করতে গেলে ধর্ম লাগে না, নৈতিকতা বা অপরের প্রতি দায়িত্ববোধের প্রয়োজন হয় না, কারখানায় মজুরকে তার প্রাপ্য মূল্যের চেয়ে কম দিলেও সেখানে ধর্ম অধর্মের বাদ বিচার নাই। এই তো এইগুলি তো আসলে সত্যি কথা না। আপনি ধরেন ওই যে ম্যাগি নুডলসের কথা যেটা বলতেছিলাম, হ্যাঁ, তারপরে হইতেছে যে আপনার হালাল, হালাল তো একটা বিশাল সেগমেন্ট। আপনি এখানে ধর্ম লাগে না, ধর্ম থাকে না, সেটা তো এখনকার সময়ে আইসা তো আসলে এটা বলাটা ইম্পসিবল। কিন্তু তখনও ধরেন এই ধরেন 6-এর কথা তো হচ্ছে ধরেন এই তো 18-20 বছর আগেও যে এটা চোখে পড়ার মতো ব্যাপার ছিল না তা তো না। মানে ওইটা তো আসলে চোখে না পইরা উপায় নাই যে আসলে ধর্মের এখানে একটা ইনফ্লুয়েন্সের জায়গা বলেন বা এখানে কন্ট্রিবিউশনের জায়গা তো ইকোনমিতে আছে। মানে এটার সেই ট্রেডিশনাল কমিউনিস্টরা ভাবতে হয়তো যে সেটা এরকমের ঘটনা, কিন্তু এখনকার পরিস্থিতিতে তো সেটা চোখ বুঝে থাকার উপায় নাই আর কি। যেমন আরেকটা লাইন আছে আমি যদি বলি, সেটা হচ্ছে যে ওনার 25 নম্বরে এরকম একটা বলছেন যে একালে বিপ্লবী কর্মকাণ্ড মাত্রই ধর্ম, আর ধর্ম মাত্রই বৈপ্লবিকতা। এখন মানে এই কথাকে আপনি প্রমাণ করতে পারবেন না তা না, কিন্তু এইগুলি তো আসলে কি বলবো যে মানে ওগুলো বানিয়ে হয়ে ওঠার মতো ব্যাপার। মানে ফাঁপা বলি বলবো না, কিন্তু ধরেন এটার 100 পাতার একটা আপনি থিসিস তো লিখে ফেলতে পারবেন যে কি কারণে হচ্ছে আপনি বিপ্লবী মানে ধর্ম, কি কারণে হচ্ছে আপনার ধর্ম মানে বৈপ্লবিকতা। 100 লাইন আপনি মানে কি বলবো 100 পেজ আপনি লিখে ফেলতে পারবেন। কিন্তু এটা তো মানে কি বলবো যে ওই রকমের কোনো আসলে তো থিওরিটিক্যাল জায়গার কোনো ক্লেম হইতে পারে না। এটা একটা কাব্য উচ্ছ্বাস, কাব্যিক উচ্ছ্বাস হইতে পারে আর কি। তো এই জায়গাগুলো আমার মনে হয়েছে যে ওনার শুরুর দিকে এটা ছিল যে একটা ওভার জেনারেলাইজেশনের জায়গা ওনার এইটার মধ্যে ছিল এখানে। কিন্তু এখানে আমার মেইন ক্লেমটা হইতেছে যে আসলে যদি বলি সেটা হচ্ছে ওই ইয়েকে নিয়ে, মানে মৌলানা ভাসানীর জায়গাটা নিয়ে। উনি বইটাকে উৎসর্গও করছে হচ্ছে মৌলানা ভাসানীকে, কিন্তু আমার কথা হইতেছে মৌলানা ভাসানীকে ট্রেডিশনাল কমিউনিস্ট নেগেটিভের মধ্যে বাংলাদেশে যেভাবে পোর্ট্রেট করা হয় ওই ভুল জায়গাটাকেই উনি সাবস্ক্রাইব করছেন। হ্যাঁ, এটাকে উনি মৌলানা ভাসানী মানে কমিউনিস্ট ন্যারেটিভগুলি পড়লে দেখবেন যে মৌলানা ভাসানী অনেক বড় কমিউনিস্ট ছিল আর কি। ওয়ারেস মৌলানা ভাসানীর লেখা পড়লে আপনি দেখবেন যে ঘটনাটা হইতেছে ভাসানীর আন্দোলনগুলিকে কমিউনিস্টরা হাইজ্যাক করছে। আমি ওই যে নুরুল কবিরের দ্য রেড মৌলানা বইয়ের একটা রিভিউ করছি, সেটা আমি ডিসক্রিপশনে না হলেও কমেন্টে দেওয়ার চেষ্টা করবো। ওইখানে আমি ভাসানীর এই পয়েন্টগুলি নিয়ে কথা বলছি আর কি। যে উনি এখানে যে লাইনটা বলছেন 31 নম্বর পেজে, যে বাংলাদেশে মৌলানা ভাসানীকে সামনে রেখেই তো ধর্মবিশ্বাসী কৃষক মজুর ও কমিউনিস্টরা শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিল আর কি। এটা কমিউনিস্টরা আন্দোলন গড়ে তুলে নাই, কমিউনিস্টরা হইতেছে যে ওই মৌলানা ভাসানীর আন্দোলনকে হাইজ্যাক করে ওইটার উপর সওয়ার হয়েছিল আর কি। তো দুইটা একই কথা না আর কি। আমি যেটা বলতেছিলাম যে উনি কমিউনিস্টদেরকে হচ্ছে এক ধরনের ইনডেমনিটি দিচ্ছেন, সেইটার একটা মানে উদাহরণ হইতেছে এই মৌলানা ভাসানীর ঘটনা আর কি। এখন মৌলানা ভাসানীর কথাটাও আমাদেরকে আসলে ক্লিয়ারলি বলতে পারাটা দরকার। উনি প্র্যাকটিক্যালিটির জায়গাতে ছিলেন, উনি হচ্ছে মানুষকে সেন্টার করছেন, ধর্মকে সেন্টার করেন নাই আর কি। কিন্তু মানুষকে সেন্টার করার ভিতর দিয়ে উনি ধর্মকে বাদ দিয়ে দেন নাই। তো উনি যে প্র্যাকটিক্যালি যে পলিটিক্সটা করতেছিলেন সেটা খুবই ইনফ্লুয়েন্সিয়াল ব্যাপার ছিল।
এবং খুবই ইম্পর্টেন্ট একটা ফেনোমেনা, যেটাকে আমাদেরকে থিওরিটিক্যালি বুঝতে পারাটা দরকার। কিন্তু মৌলানা ভাসানীর কোনো থিওরিটিক্যাল কন্ট্রিবিউশন তো এখানে ছিল না। উনি কিভাবে ধর্মের সাথে কমিউনিজমকে মিলাইছেন, সেই মিলানোর জায়গাটা তো উনি তৈরি করেন নাই আর কি। উনি ধার্মিক লোক ছিলেন এবং হচ্ছে উনি কমিউনিজমের প্রতি সফট কর্নার ওনার ছিল। উনি মনে করতেন বিপ্লব হচ্ছে সমাধান আর কি। কিন্তু আমার ধারণা এটা ওনার যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের জায়গা সেটাকেও খাটো করে ফেলছে আর কি। উনি বাংলাদেশের ডেমোক্রেসির জায়গাতে যেভাবে কন্ট্রিবিউট করতে পারতেন, ওনার বিপ্লবীপনার কারণে ওই জায়গাগুলিতে উনি অনেক সময় সইরে আসছেন। এই ঘটনাটাও ঘটছে। যাই হোক, মৌলানা ভাসানীর ঘটনা তো আলাদা আর কি, এইটা এখানে না বলি। যেমন এখানে মানে আরো শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে ঘটনাটা এরকম না, মানে ফরহাদ মজহারের যে সিগনিফিকেন্সের জায়গাটা আমি এখানে বলতে চাইতেছি সেটা হচ্ছে, এডওয়ার্ড সাইদ তো বলতেছিলেন যে মিডল ইস্টে কিন্তু কমিউনিজমের কোনো নতুন ব্যাখ্যা দাঁড়ায় নাই, যেটা মানে ইসলামের সাথে কমিউনিজমকে মিলে ইসলামী কমিউনিজম কিছু তৈরি হবে। এখন যেমন ইসলামী ফেমিনিস্ট বলে কিছু জিনিস আমরা পাচ্ছি, কিছু থিওরিটিক্যাল লেখাপত্র আছে, কিন্তু আপনার মানে ওই রকম আনটিল রিসেন্ট পাস্ট ওই রকম কিন্তু কোনো মুভমেন্ট গড়ে উঠে নাই, কোনো থিওরিটিক্যাল আলাপ আলোচনার জায়গা কিন্তু নাই যে আপনার হচ্ছে এই ইসলামী কমিউনিজম বলে কোনো একটা কিছু তৈরি হবে। এই থিওরিটিক্যাল বেসটা কোথাও ছিল না, বাংলাদেশে ছিল না, সেটা তো আছেই, কোথাও ছিল না। তো সুতরাং এই না থাকাটা একটা ইউনিভার্সাল ব্যাপার। উনি যেটা ফরহাদ মজহার যেটা আবিষ্কার করতে চাচ্ছেন যে এটা হইতেছে যেন বাংলাদেশি কমিউনিস্টদের ব্যর্থতা, সেটার সাথেও ইউনিভার্সালিও একটা ব্যাপার এর সাথে জড়িত আছে বলে আমি মনে করি আর কি। ওনার যে পরের লেখাটা সেটা হচ্ছে ধর্ম মাত্রই কি নিপীড়নমূলক, এখানে উনি আসলে এঙ্গেলসের কথাগুলি বলছেন। আর আসলে তো মার্ক্সের চাইতে ধর্ম নিয়ে এঙ্গেলসের কথাগুলি বেশি, কিন্তু এঙ্গেলসের যে জায়গাটা, এই জায়গাটা নিয়ে উনি আসলে ওনার কথাগুলিকে উনি জাস্ট কোট করছেন, ওই জায়গাগুলিকে একটু ব্যাখ্যা করছেন, এই জায়গাগুলিকে এক্সপ্লোর করে ফার্দার কোনো নতুন জায়গাতে উনি যান নাই। যেমন মানে আমার মনে হচ্ছে বরং ওই জায়গাটাই উনি এড়াইছেন আর কি। যে 45 নম্বর পেজে ওনার কথাটা যদি বলি, হ্যাঁ, যে উনি কনক্লুড করছেন লেখাটা এইভাবে যে এঙ্গেলসের এই সকল রচনা থাকা সত্ত্বেও ধর্ম মাত্রই নির্যাতনমূলক শোষণের হাতিয়ার, বাংলাদেশের তথাকথিত গণতন্ত্রী বা প্রগতিশীলদের মধ্যে এই বিকৃত চিন্তা কিভাবে এত গভীরে প্রথিত হতে পারল সেটা সত্যি সত্যি ভাববার বিষয়। মানে বলছেন যে এঙ্গেলস তো আসলে ধর্মের অন্যান্য যে জায়গাগুলা এগুলি নিয়ে কথা বলছেন, তারপরেও বাংলাদেশের মানে কমিউনিস্টরা কেন হচ্ছে যে এটা হচ্ছে খেয়াল করলো না আর কি। তো এটা একটা ভাববার বিষয়, কিন্তু উনি এটা নিয়ে ভাবেন নাই। মানে মুশকিল হচ্ছে যে ওনার তো আসলে এই জায়গাটা নিয়ে ভাবা উচিত আর কি। হ্যাঁ, তারপরের লাইনে উনি পরের পেজেও বলছেন এই মনোঘটনের উৎপত্তি এবং বিবর্তনের সমাজতত্ত্ব ও ইতিহাস আমাদের আলাদা করে আলোচনা করতে হবে, কিন্তু উনি আলোচনাটা করেন নাই। তো এই যে আলোচনাটা করেন নাই, এটা কি এটা তো ওনার আসলে বরং এই যে জায়গাটা নিয়ে উনি ডিল করতেছেন, ধর্ম কমিউনিজম এই জায়গাগুলিটা, এইগুলিতে তো আসলে ওনার একটা মানে কি বলবো যে ইম্পর্টেন্ট টপিক হওয়া উচিত, যে এই জায়গাটা যে কেন এই জায়গাগুলিকে ইগনোর করা হয়েছে, মানে এটার কারণটা কি ওনারা খালি দেখেন নাই, ওনারা বোঝেন নাই এই কারণে, নাকি এটার আরো কোনো থিওরিটিক্যাল বেস আছে, যেটা পরবর্তীতে উনি আসলে একটু মানে মার্ক্সের ব্যাপারে ইয়ে করছেন। সেটা হচ্ছে যে মার্ক্স তো আসলে মার্ক্সিজমটা তো আসলে মডার্নিটির উপর দাঁড়ায় না, তো সুতরাং আধুনিকতাবাদের যে বেসটা, সেই বেসটা থাকার বাইরে গিয়ে তো আসলে মার্ক্সিজমকে দেখার মতো জায়গাগুলি তৈরি হয় না। আমার মনে হয় যে ফরহাদ মজহারের ওই জায়গাটাও ছিল যে উনি পোস্ট মডার্নিস্ট হয়ে যান কিনা ওই ভয়ে হয়তো হচ্ছে যে আধুনিকতার জায়গাটা থেকেও উনিও বের হন নাই আর কি। এবং ওইটা যদি বের হইতে হয় তাহলে তো আসলে এই মডার্নিটির বেসটাকেই কোশ্চেন করে আগানো উচিত আর কি। উনি শেষে সেই আলাপটা আনছেন, কিন্তু এইটার বেসিসে যে বাংলাদেশের যে নাস্তিকতার জায়গাটা এবং নাস্তিকতা এবং কমিউনিজম যে সিনোনিমস হয়ে উঠছে, কেন হয়ে উঠছে, ওই আলাপটাতে উনি আসলে কনসেন্ট্রেট করেন নাই, যেটা একটা মেজর ড্রব্যাক হয়েছে আর কি। এর পরের লেখাটা হচ্ছে নাস্তিকতা এবং ধর্ম। হ্যাঁ, এখানে এঙ্গেলস ও লেনিন, এখানে ইয়ের ব্যাপারটা হইতেছে যে লেনিনের ব্যাপারটা হচ্ছে ইম্পর্টেন্ট আর কি। লেনিন পলিটিক্যালি জায়গাটাকে কিভাবে ডিল করছেন, কিন্তু এখানেও আমার একটা সমালোচনা হচ্ছে ওনার সাম্প্রদায়িকতার বিষয়। উনি সাম্প্রদায়িকতা প্রশ্নে আসলে মোটেও ক্রিটিক্যাল হন নাই।
বাংলাদেশে অসাম্প্রদায়িকতা মানেই হইতেছে যে আসলে নাস্তিকতা, নাস্তিকতার মানেই হইতেছে এক ধরনের হিন্দুজম, প্রো হিন্দুজমের ঘটনা। এই যে ইন্টার রিলেশনগুলি, এই ইন্টার রিলেশন জায়গাগুলিকে উনি খুবই এক্সিস্টিং ন্যারেটিভের জায়গা থেকে ওভারলুক করে গেছেন আর কি। উনি দেখাইতেছেন যে এখানে আসলে সাম্প্রদায়িকতা জেগে উঠছে আর কি। ওই যে 49 নাম্বার পেজে এরকম আছে যে ইউরোপে গৃহযুদ্ধ এবং সাম্প্রদায়িকতা নয়া সুরত নিয়ে হিংস্র দাঁত দেখিয়েছে। মানে ওনার ওই কাব্যিকতাগুলি ওনার ভাষার মধ্যে আছে, এটা ওনার এক তো উনি স্ট্রং পার্ট হিসেবে ভাবছেন হয়তো, কিন্তু আমার কাছে মাঝে মধ্যে এই কি বলবো এই কাব্যিকতাগুলি একটু ঝামেলাজনকই মনে হয়েছে, যে উনি সাম্প্রদায়িকতা সম্পর্কে ক্রিটিক্যাল না হয়ে এটাকে আরো ভয়াবহভাবে দেখাইতে চাইছেন আর কি। তো সাম্প্রদায়িকতার টার্মটা বাংলাদেশে কিভাবে ডিল হয় সেটা নিয়েও আমাদের আসলে খেয়াল করাটা দরকার। তো এরকম একটা জায়গা বা থাকতে পারতো আর কি। হ্যাঁ, তো এখানে ওই যে উনি যে আমি যেটা বলতেছিলাম যে উনি হচ্ছে ইনডেমনিটি দিচ্ছেন হচ্ছে বাংলাদেশের কমিউনিস্টদেরকে, এখানে বলতেছিলেন যে সেটা হচ্ছে 55 নম্বর পেজে এরকম আছে যে কিন্তু বাংলাদেশের কমিউনিস্টদের তা জানা ছিল না, ওই যে মার্কসের লেখাগুলি পরে আবিষ্কার হয়েছে। তারপর হচ্ছে উনি বলতেছেন যে ওই যে মার্কসের লেখাগুলি 1981 সনের দিকে হচ্ছে বের হয়েছে। তো যার ফলে কি বলবো যে বাংলাদেশের কমিউনিস্টদেরকে খুব একটা দোষারোপ করা অবিচার হবে, মানে ওনাদেরকে উনি দোষ দিতে চান না, কারণ ওনারা তো জানতেন না। কিন্তু ঘটনাটা তো মানে কি বলবো যে এই জায়গাগুলিকে তো জানা বোঝার চাইতে হইতেছে যে কিভাবে জিনিসটা এস্টাবলিশ হয়েছে। সেটা যদি হয়ে থাকে তাইলে তো ওই থিওরিটিক্যাল জায়গাটাকে রিফিল করতে হবে, ওইটা আসলে হয় নাই। হ্যাঁ, ওনার এই জায়গাটা আমার মনে হয়েছে যে উনি যে এড়াইতে চাইছেন সেটা বাজে জিনিস হয়েছে আর কি। তবে এখানে সবচেয়ে ভালো ব্যাপার হয়েছে আসলে ওই লেনিনের জায়গাটা, লেনিন কিভাবে প্র্যাকটিক্যালি এই জায়গাটাকে ডিল করছেন। উনি অ্যানার্কিস্টদের সাথে হচ্ছে এই নাস্তিক্যবাদকে দেখতে চাইছেন, এবং এটা যে আসলে একটা প্রো মানে কি বলবো যে একটা বুর্জোয়াদের সহযোগী শক্তি হিসাবে কাজ করে, ওই জায়গাটাকে উনি খুব ভালোভাবে এটা দেখাইতে পারছেন। লেনিনের কোটেশনটা আমি বলতেছি যে যে নৈরাজ্যবাদী খেয়ে না খেয়ে আল্লাহ খোদার বিরুদ্ধে যুদ্ধের ওয়াজ করে বেড়ায় সে আসলে মোল্লা মৌলবী পুরোহিতদের আর বুর্জোয়াদের স্বার্থই রক্ষা করে। যেমনটি কাজকর্মে নৈরাজ্যবাদী সবসময় বুর্জোয়াদের সহায়ক ভূমিকা পালন করে আর কি। তো উনি ওই যে এই জায়গাটা সেটা হইতেছে যে বাংলাদেশে এই জিনিসটা আছে, যেমন ধরেন ধর্ম নিয়ে যাই, একটু ধর্ম নিয়ে দুইটা গাইল দিয়ে আসি, তাইলে হচ্ছে কি যেন হচ্ছে তেলের মধ্যে দুইটা পানির ছিটা দিতে পারলাম আর কি, ফ্যাত করে জ্বলে উঠবে, কুসংস্কার জায়গায় তুললাম আর কি। তো ব্যাপারগুলি তো এইরকম না আর কি। মানে এই যে মানে এরকম না বলতে হইতেছে যে কুসংস্কার আছে বলে আপনি কুসংস্কার জায়গায় তুললেন ধর্ম নিয়ে গালিগালাজ করে, বরং আপনি যে গালিগালাজ করলেন সেটা তো খারাপ কাজ, সেই জায়গা থেকেই তো এটা জিনিসটা খারাপ হইতেছে আর কি। তো এই যে যারা একটু সো কল্ড হচ্ছে আপনার খুব উন্নাসিক মানে হচ্ছে বিপ্লবী, ওনারা করেন কি, ওনারা হইতেছে যে এই কাজগুলো করেন আর কি, এবং এটা করতে ওনাদের সুবিধা হয়তো, এই কথাগুলো এখানে আসছে আর কি। তো লেনিনের এই পজিশনটা প্র্যাকটিক্যাল পলিটিক্সের জায়গা থেকে দেখতে পারলে উনি ডিল করতে পারছেন আমার ধারণা খুব ভালোভাবে আর কি। এই ডিল করার জায়গাটা আসলে ইন্টারেস্টিং হয়েছে আর কি। তারপর যদি আমি পরের লেখাটাতে আসি, পরের লেখাটা হইতেছে যে কার্ল মার্কস, নাস্তিকতা এবং ধর্ম। হ্যাঁ, এইখানেও আমার ওই অসাম্প্রদায়িকতার মতোই হইতেছে ফরহাদ মজহার আসলে মুক্তিযুদ্ধের ব্যাপারেও ক্রিটিক্যাল হইতে পারেন নাই। ওখানে ওনার 71 নম্বর পেজে একটা লাইন আছে যে স্বাধীনতা যুদ্ধের সময় ধর্মের নামে এদেশের জনগণের উপর যে নির্যাতন ও অত্যাচার হয়েছে সেটা ভুলবার নয়। ভাই, ধর্মের নামে তো হয় নাই, এটা তো হচ্ছে এখনকার আওয়ামী ন্যারেটিভ বা হচ্ছে ইন্ডিয়ান ন্যারেটিভের ব্যাপার, যে এখানে ধর্মর নাম আসে নাই। তারা যারা মানে মুক্তিযুদ্ধ করছে তারা ইসলাম ধর্মকে বাঁচাবার জন্য মুক্তিযুদ্ধ করে নাই, আবার যারা হচ্ছে পাকিস্তানি সৈন্যরা এরা বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য, ধর্ম কায়েম করার জন্য করে নাই, বরং এটাকে একটা টুল হিসাবে ইউজ করা হয়েছে। হ্যাঁ, যে হইতেছে যে ওই বাংলা ভাষা চলে যাবে, তারপরে হইতেছে যে পাকিস্তানি সৈন্যদেরকে বলা হয়েছে যে এরা হিন্দু হয়ে যাচ্ছে এখানে। এগুলো তো প্রোপাগান্ডার ঘটনা, কিন্তু এগুলো তো রিয়েলিটির ঘটনা না। এই যে প্রোপাগান্ডা থেকে রিয়েলিটিকে আলাদা করা, এই 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 ডিফারেন্সিয়েটটা তো এখানে ফরহাদ মজহার করেন নাই আর কি। এখানে যেমন করেন নাই, এর পরেও আছে 112 নম্বর পেজেও এরকম একটা কোটেশনের জায়গা আমি মার্ক করে রাখছিলাম আর কি, যে
উনি এই জায়গাটাতে ক্রিটিক্যাল হইতে পারেন নাই। ওই যে আবার যেটা বলতেছিলাম কমিউনিস্টদেরকে উনি হচ্ছে মাফ করে দিচ্ছেন, সেখানে ওই যে 75 নম্বর পেজে বলতেছিলেন যে কমিউনিস্টরা কখনোই ধর্ম প্রবর্তকদেরকে প্রতারক বা ভণ্ড মনে করে না। তো এটা হচ্ছে কোন কমিউনিস্ট? যেটা হচ্ছে খাঁটি কমিউনিস্ট। কারণ খাঁটি কমিউনিস্ট আপনি কই পাবেন? বরং বাংলাদেশে আপনি কমিউনিস্ট হয়েছেন এবং গালিগালাজ করতেছেন না ধর্মকে, তার মানে আপনি তো আসলে ফুললি কমিউনিস্ট হইতে পারতেছেন না। এই কালচারাল জায়গাটা কোত্থেকে তৈরি হইলো, কিভাবে তৈরি হইলো, এই জায়গাটা নিয়ে কিন্তু কথা নাই। এই না থাকাটা আমার কাছে প্রবলেমেটিক আর কি। তারপর 6 নম্বর লেখাটা হচ্ছে ওনার কালমার্কস ও নাস্তিকতা প্রাথমিক মন্তব্য। এখানে আসলে মার্কসের ইয়াং বয়সে যেসব কথাবার্তা উনি বলছেন সেটার একটা পর্যালোচনা উনি হাজির করছেন আর কি। এবং এই জায়গাগুলি তো মানে কি বলবো যে ইন্টারেস্টিংই হয়েছে। কিন্তু এখানে আরেকটা পয়েন্ট আমি মার্ক করে রাখছিলাম, 85 নম্বর পেজে আছে যে বিজ্ঞান তার আবির্ভাব এবং বিকাশের একটা পর্যায় পর্যন্ত অবশ্যই প্রগতিশীল ভূমিকা পালন করেছে। এইটা পুরান কথা। এইটা আসলে এখনকার সময়ে আমরা তো ওই যে বিশেষ করে হারিরির বইটাতে তো আমরা দেখছি, ওখানে দেখলেই পাবেন যে এটা আপনার সায়েন্স আর ইম্পেরিয়ালিজম খুবই সাইড বাই সাইড বইটা উঠছে। এটা এমন কোনো কি বলবো যে নন পলিটিক্যাল ব্যাপার না সায়েন্স জিনিসটা। মানে এটার অবশ্যই তো রিলিভেন্স আছে, কিন্তু সেটা ইম্পেরিয়ালিজমের সাথে একটা ঘটনা আর কি। এটা এমনভাবে আলাদা করে দেখার ব্যাপারটা পুরনো হয়ে গেছে আর কি। এইভাবে আমরা আর আসলে পারি না, হ্যাঁ, বা পারাটা সম্ভব হয় না। আরেকটা হচ্ছে যে পরের লেখাটা কালমার্কস ও নাস্তিকতা পর্যালোচনার নতুন দিগন্ত। এখানে উনি ওই মার্কসের ধর্মচিন্তার জায়গাগুলি নিয়ে কথা বলছেন। এখানে ইন্টারেস্টিং পয়েন্ট হইতেছে 97 নম্বর পেজে উনি হচ্ছে বলতেছিলেন যে লালন এবং মার্কস আসলে দুইটা একই রকমের। লালন হচ্ছে ধর্মের ভিতর থেকে আল্লাহ আর মানুষকে এক করে দেখতেছে, আর মার্কস হচ্ছে ধর্মের বাইরে থেকে আল্লাহ আর মানুষকে এক করে দেখতেছেন আর কি। তো আমার ধারণা ওনার লালন ও মার্কস নিয়ে কোনো লেখাপত্র থাকার কথা, কিন্তু আমার কথা হইতেছে যে এটা মানে প্রবলেমেটিক ইন এ সেন্স যে আপনারা আসলে ধর্ম কি জিনিস সেটা ডিফাইন করার জায়গাটাতে যাওয়াটাই হচ্ছে একটা ট্র্যাপের মধ্যে পা দেয়া আর কি। এবং মানে ফরহাদ আমার ধারণা পরবর্তীতে শুধু এই ট্র্যাপেই পা দেন নাই, বরং এইটাকে আরো মানে এই ইলিউশনটাকে আরো বড় আলাপের ব্যাপার করে তুলছেন আর কি। এবং ওই মার্কসিজমের জায়গা থেকে উনি সরতে গিয়ে উনি আসলে ওই ট্র্যাপের জায়গাটাকে বড় করে তুলছেন, এরকমের একটা সন্দেহ আমার আছে আর কি। তো এইটার চিহ্ন এখানে কিছুটা পাওয়া যায় আর কি। আর এরপরের লেখাটা হচ্ছে ওনার এক ব্রহ্ম দ্বিধা ভেবে মন আমার হয়েছে বাজি। এটা একটা কবিতার লাইন আর কি, মানে গানের লাইন। ওখানে উনি কিছু জিনিস নিয়ে কথা বলছেন এবং এই কথাগুলি ঠিক আছে। যেমন একটা কোটেশন আমি দেই, 101 নম্বর পেজে আছে যে ধর্মের পর্যালোচনা ধর্মের আধ্যাত্মিক রহস্য খসিয়ে দেয় এবং চিন্তার ভেদ বিচারের শর্ত তৈরি করে। কাজটি ধর্মকে একাঠা নাকচ করার কর্ম নয়, ধর্মকে বোঝাও মোকাবেলার কাজ। এটাই মার্কসের ফিকির। তো এটা আমার কাছে সত্যি কথা মনে হয়েছে যে আপনি আসলে ধর্ম কি জিনিস, আপনি আস্তিক না নাস্তিক এই তর্কগুলি করতে পারবেন না তা না, কিন্তু এইগুলির মূল তর্ক করে ফেললে হচ্ছে ধর্মের যে সমাজের ভিতরে যে ফাংশনালিটি এই জায়গাগুলিকে এড়ায় গেলে আপনি এই আলাপটা তুলতে পারবেন না, এটা কিভাবে ফাংশন করে। এবং আমার কথা হচ্ছে এক একটা সোসাইটিতে এক একটা সময়ে একইভাবে ফাংশন করে, এটাও ঠিক কথা না আর কি। তো আপনি এই জায়গাটা কিন্তু আসলে মানে ফরহাদ মজির আইডেন্টিফাই করছেন, কিন্তু এই জায়গাটাতে উনি অ্যাক্ট করছেন বলে আমার কাছে আর মনে হয় নাই আর কি। আবার 102 নম্বর পেজে উনি একটা ঠিক কথা বলছেন, হ্যাঁ, যেটা আসলে আমাদের সময় একটা কমন সেন্সে পরিণত হয়েছে। যেমন ধরেন লাইনটি এরকম যে ধর্মকে শোষণের জন্য ব্যবহার করার বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড এক কথা, আর ধর্মের পর্যালোচনার মধ্য দিয়ে ধর্মের রূপে হাজির থাকা চিন্তার সঙ্গে মোকাবেলার রাজনীতি সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। এই জায়গাটাই যে এটাকে থিওরিটিক্যালিও ডিল করার ব্যাপার আছে, এটা পলিটিক্যালি ডিল করবেন আবার থিওরিটিক্যালিও ডিল করতে হবে। তো মানে ফরহাদ মজহার এটাকে থিওরিটিক্যালি ডিল করার জায়গাটাকে উনি এখানে এক্সপ্লোর করছেন, যেটা এই বইয়ের একটা সিগনিফিকেন্সের ঘটনা আর কি। কিন্তু উনি যেভাবে ডিল করছেন সেই ডিলিংসের জায়গাটা নিয়ে আমি প্রশ্ন তুলতেছি যে এটা আসলে মানে উনি হইতেছে যে ধর্ম কি জিনিস সেই জায়গাটাতেই উনি চলে গেছেন। ধর্ম কি ফাংশনালিটি এর পারপাস সার্ভ করতেছে আমাদের সমাজে, ওই জায়গাটাতে উনি যাওয়ার মানে ওই এরিয়াগুলিতে উনি আর আসলে ঢুকেন নাই আর কি।
এইটা একটা ব্যাপার আর কি। আরেকটা ব্যাপার হচ্ছে ওই আফিম কেচ্ছা আসলে মার্কস কি বলেছিলেন। এখানে হইতেছে যে উনি ওই মার্কসকে অনেক ডিফেন্ড করার চেষ্টা করছেন, আগে বরের কথা দিয়ে উনি বলার চেষ্টা করছেন যে আসলে মার্কস তো হচ্ছে মানে আফিমের কথাটা অন্যরকম ভাবে বলছেন আর কি। হ্যাঁ, এবং এই এই ব্যাখ্যাগুলি ঠিক আছে, কিন্তু কথা হইতেছে যে মার্কসের মধ্যে যে মানে এই যে নাস্তিকতাটা বা ধর্ম বিরোধিতাটা, এই জিনিসটা মানে আধুনিকতার জন্য বা পুঁজিবাদের জন্য কেন জরুরি, এইটার দু একটা জায়গা এখানে উনি হাইলাইট করছেন। হ্যাঁ, আপনি মানে এই এই জায়গাটাতে যদি আপনি আসলে মানে নাস্তিক হইতে পারেন, তাইলে এখনকার সমাজের বেনিফিটগুলি আপনি আসলে বেশি নিতে পারবেন, বরং ধার্মিক হইতে গেলে আপনাকে বিপদে পড়তে হবে আর কি। এই ব্যাপারটা আসছে এখানে। হ্যাঁ, তো এইটা একটা ঘটনা। তারপর যদি উনি তারপরের লেখাটা হচ্ছে 11 নম্বর থিসিস, ধর্ম ও রাজনৈতিক কপটতা। হ্যাঁ, এখানেও আসলে যদি বলি, এখানেও হইতেছে যে মানে বাংলাদেশের কমিউনিস্টদেরকে কেন নাস্তিক হইতে হইতেছে, এই জায়গাটাতে উনি আসলে মানে যান নাই। আর এখানেও হচ্ছে ওই যে 125 নম্বর পেজে উনি এখন আমাদের সময় কমন সেন্সে পরিণত হয়েছে এই কথাগুলি, যে বাংলাদেশের আগের কমিউনিস্টদের কথা উনি বলতেছেন যে তারা বাংলাদেশের ফ্যাসিস্ট ও একনায়ক শ্রেণীর পক্ষে সবসময় কাজ করেছেন, কিন্তু কেন কাজ করছেন এই জায়গাটা উনি রিভিল করেন নাই। হ্যাঁ, তারপর তারা ধরে নিয়েছেন ধর্মের বিরোধিতাই করার প্রগতিশীলতা। এই যে তারপরে মানে এই এই যে জায়গাগুলি এখানে, যে বাংলাদেশের প্রধান দ্বন্দ্ব শ্রেণীবিরোধ নয়, বরং মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ শক্তি, তারা এই ভয়াবহ তথ্যের ধারক ও বাহক। মানে এইগুলি তো এখন আমরা খুবই বুঝি, টের পাই। 2006 হয়তো এতটা ক্লিয়ার ছিল না, কিন্তু উনি এই জায়গাগুলি ক্লিয়ার করছেন আর কি। হ্যাঁ, তাদের তারপর 126 নম্বর পেজে উনি বলছেন তাদের এই সকল তৎপরতাকে নিছক রাজনৈতিক অজ্ঞতা বা চিন্তাশীলতার সীমাবদ্ধ বলাও মুশকিল। হ্যাঁ, ধর্মনিরপেক্ষতা এবং মুক্তিযুদ্ধ নিয়ে বামপন্থীদের রাজনীতি সরাসরি ফ্যাসিস্ট ও প্রগতিশীল ফ্যাসিস্ট ও প্রতিক্রিয়াশীল রাজনীতির অংশ। মানে এখানে উনি বলছেন, কিন্তু কেন ওনারা এই কাজটা করতেছেন? ওনারা জানেন না বইলা? ওনারা ক্ষমতার বেনিফিট নিতে চাইতেছেন বইলা? এইটা তো আমার কাছে খুব ইনসিগনিফিকেন্ট আর্গুমেন্ট আর কি। বরং এখানে কালচারালি কমিউনিস্ট হওয়াটা, আধুনিক হওয়াটা, আমি যেটা বলতে চাইতেছি যে সেক্সি ঘটনা হওয়া, সেটা আপনি নাস্তিক না হলে তো হইতে পারবেন না। তো সুতরাং এটা তো মানে ওনাদেরকে গালিগালাজ করে তো এই রাস্তা থেকে ফেরত আনা যাবে না, বরং এর যে কালচারাল কনস্ট্রাকশনটা হইছে ধর্মবিরোধিতা করার বা হওয়ার, সেটার তো একটা হিস্ট্রিক্যাল সিগনিফিকেন্স আছে। ওই জায়গাগুলি এখানে একদম টোটালি আনএক্সপ্লোর্ড আর কি। এরকম একটা ব্যাপার। এর পরের তিনটা লেখা যেটা আছে যে ইহুদি মুক্তির প্রশ্নে রাষ্ট্র ও ধর্মের সম্পর্ক, এখানেও হইতেছে যে ওই রাষ্ট্র এবং ধর্মের ব্যাপারগুলি আসছে। হ্যাঁ, এবং এইখানে এর পরের লেখাটা ইহুদি মুক্তির প্রশ্নে ধর্ম ও রাষ্ট্রের সম্পর্ক বিচার। তারপরের লেখাটাও যদি বলি, ধর্ম ও রাষ্ট্র অথবা রেল লাইন বহে সমান্তরাল। এখানে উনি হচ্ছে রাষ্ট্র এবং ধর্মের সম্পর্কের জায়গাগুলিকে আসলে এক্সপ্লোর করার ট্রাই করছেন, এবং এখানে একটা ব্যাখ্যা উনি নানান জায়গা থেকে এই ব্যাখ্যাগুলি দিচ্ছেন আর কি। হ্যাঁ, যে রাষ্ট্রই আসলে ধর্ম হয়ে উঠছে, এখন ধর্ম বলতে আলাদা কোনো জিনিস নাই। তো এইটা তো আসলে মানে কি বলবো, সত্যি কথাই, কিন্তু কথা হইতেছে যে এটা কিভাবে ফাংশন করতেছে এই রাষ্ট্রের ধর্মের ব্যাপারটা, এবং রাষ্ট্র ধর্ম হয়ে গেলে হইতেছে যে ধর্ম ব্যাপারটা রাষ্ট্রের মধ্যে কিভাবে পেরিফেরিতে কাজ করতেছে, এটা তো অ্যাক্টিভ একটা কম্পোনেন্ট হিসেবে আছে। এই যে রিলেশনের জায়গাটা উনি যদ্দূর পর্যন্ত এস্টাবলিশ করছেন, সেটা হইতেছে যে আমার ধারণা নানান ধরনের রেফারেন্স দিয়ে ওই জায়গাটাকে উনি এস্টাবলিশ করছেন, কিন্তু এর যে ডাইমেনশনগুলো, এই ডাইমেনশনগুলোতে ফার্দার এক্সপ্লোরেশনের জায়গাগুলি এখানে নাই। এইটা একটা ঘটনা আর কি। আর শেষের যে দুইটা লেখা, এর মধ্যে একটা লেখা হচ্ছে রাষ্ট্র সমাজ নাগরিকদের এখনকার ধর্মতাত্ত্বিক প্রকল্প। ওখানে উনি হইতেছে বাংলাদেশের আমি যদি বলি যে বুর্জুয়া, আধুনিক এবং হচ্ছে মধ্যবিত্ত চিন্তা কিভাবে কাজ করে, সেটার একটা উনি হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমানের এক্সাম্পল দিয়ে সেটা তুলে ধরছেন। তো ওইটা তুলে ধরাটা তো ভালো জিনিসই হয়েছে আর কি। তো এইটা একটা ঘটনা। কিন্তু
যাই হোক, এইটা নিয়ে আর কথা না পারাই আর কি। আর ওনার লাস্ট যে লেখাটা ধর্ম ও আধুনিকতা, এইটা আমার খুব পছন্দের লেখা হয়েছে আর কি। আমার কাছে মনে হয়েছে এটা ইন্টারেস্টিং। উনি হচ্ছে এখানে হেগেলের ধর্মতত্ত্বের জায়গাটাকে হচ্ছে পুরোটা এক্সপ্লেন করছেন, এবং এক্সপ্লেন করে দেখাইছেন যে এই যে ধর্ম নিরপেক্ষতা বা সেকুলারিজম, এটা কিভাবে হইতেছে যে আসলে ফাংশন, মানে ক্রিশ্চিয়ানিটির আরেকটা লেভেল হিসেবে ফাংশন করে আর কি। তো এই জায়গাটা দেখানোটা আমার কাছে ইন্টারেস্টিং ব্যাপার মনে হয়েছে। এইখানে আইসা উনি হচ্ছে মার্কস যে একজন আধুনিকতারই হচ্ছে আধুনিকতার ফ্রেমওয়ার্কের মধ্যেই কাজ করছেন, মানে মার্কসিজমটাকে বিল্ড আপ করার চেষ্টা করছেন, এইটার একটা উনি হচ্ছে এখানে ইয়ে করছেন আর কি, মানে একটা স্বীকৃতি দিচ্ছেন আর কি। তো এইটা দিতে পারাটাও ভালো ঘটনা হয়েছে আর কি। তো এইটা উনি যে হেগেলের ধর্মতত্ত্বের জায়গাটাকে আলোচনা করছেন, সেই আলোচনাটা ইন্টারেস্টিং ব্যাপার আর কি এখানে। তো তো এখন পর্যন্ত বললাম তো আসলে বইয়ে কি কি পড়ছি বা কি কি জায়গা আমি দাগ দিছি এবং কোথায় কোথায় ওনার সাথে আমার ডিসএগ্রিমেন্টের জায়গাগুলি আছে বা সমালোচনার জায়গাগুলি আছে। কিন্তু বইয়ে তো পড়তে গিয়ে আমি খেয়াল করছি কিছু জিনিস নাইও। তো কোন জিনিসটা নাই আর কি, সে না থাকার কথা যদি বলেন, তাহলে যেটা বলতেছিলাম যে ওনার এখানে হইতেছে যে আহ, ওই যে ঘটনাটা সেটা হইতেছে যে এই যে ধর্ম এবং রাষ্ট্রের যে সম্পর্কটা, এই যে কথাগুলা, এইটা নিয়ে কি আর অন্য কেউ কোনো কথা বলছেন কিনা, এটা মার্কসিজমের বাইরেও তো এই যে আলাপগুলি আছে। বাংলাদেশের ক্ষেত্রেও যদি বলেন উদাহরণ হিসেবে, তো আমি জানি যে ধরেন হচ্ছে বঙ্কিমের যে হচ্ছে ইয়েটা আছে কৃষ্ণচরিত, সেটা তো অনেকটা হচ্ছে রাষ্ট্রভাবনার ব্যাপার, এবং এই জায়গাটাকে আহমেদ ছফাও আইডেন্টিফাই করছিলেন ওনার ওই শতবর্ষের ফেরারি বইটাতে। ওইটা নিয়েও আমি একটা রিভিউ করছিলাম। তো ওইখানে উনি তো কথা বলছেন। তার মানে হচ্ছে রাষ্ট্র এবং ধর্ম, এই যে প্রকল্পগুলা, এইগুলা নিয়ে তো কথাবার্তা আছে, কিন্তু এইটার কোনো রেফারেন্স এখানে নাই। মনে হইতে পারে যেন এগুলি শুধু ইউরোপিয়ান চিন্তার ঘটনা। তো এখানে এই জায়গাগুলিকেও যদি ইন্টিগ্রেট করা যেত ভালো হইতো। আরেকটা জিনিস হইতেছে যে উনি আসলে ধর্মকে দেখছেন হচ্ছে বিপ্লবী রাজনীতির জায়গা থেকে। ডেমোক্রেসি নিয়ে আসলে এখানে কোনো একটা শব্দও নাই আর কি, মানে শব্দ হয়তো আছে আর কি, ওই চাপে জাতীয় কোনো কথাবার্তা নাই। তো এই না থাকাটাও আমার কাছে একটা বাজে ঘটনা মনে হয়েছে, যে আপনি শুধু বিপ্লবী রাজনীতির ক্ষেত্রে ধর্ম একটা উইপেন হিসেবে কাজ করে, শুধু ক্যাপিটালিজমের একটা উইপেন হিসেবে কাজ করে তা তো না। যখন আপনি ধর্ম মানে ডেমোক্রেসির লড়াইগুলি হয়, তখনও তো আসলে ধর্ম এফেক্টিভ থাকে, মানে একটা নর্মালিটির মধ্যেও তো ধর্ম জিনিসটা সাস্টেন করতেছে এবং এটার ফাংশন করতেছে। তো ওই জায়গাগুলিকে উনি আসলে একটা মানে কিভাবে এটাকে ইউটিলাইজ করা যেতে পারে এবং কিভাবে এটা ক্যাপিটালিজমের লোকজন হচ্ছে ইউজ করে, সেই জায়গাটা নিয়ে যতটা কনসার্ন, কিন্তু একটা সমাজের মধ্যে ধর্ম কিভাবে ফাংশন করে ওই জায়গাটা নিয়ে আসলে এতটা কনসার্ন উনি দেখাইতে পারেন নাই। আর লাস্টলি যেটা আসলে একদম প্রথম থেকেই বলছি, যে সেটা হচ্ছে কমিউনিস্টরা কেন এই জায়গাটাকে ডিল করে নাই, এর কারণগুলির ভিতরে উনি ঢুকেন নাই। উনি ধরে নিয়েছেন যে এই জায়গাগুলি আগে নোটিস করা হয় না, আগে জানতো না, এই কারণে একটা ব্যাপার এখানে ঘটছে আর কি। তো নাস্তিকতা যে একটা কালচারাল ক্যাপিটাল এবং স্টিল একটা কালচারাল ক্যাপিটাল, আপনার আধুনিক হওয়া তো এখনো একটা বড় ব্যাপার আর কি। তো সুতরাং এই জায়গাগুলি উনি আসলে এড়ায় গেছেন আমার কাছে মনে হয়েছে। তো এইগুলি বাদ দিলেও বইটা তো আসলে আমি মনে করি এটা একটা সিগনিফিকেন্ট বই। তো আসলে এটা কোন জায়গা থেকে সিগনিফিকেন্ট, এর যদি সিগনিফিকেন্সের জায়গাটা বলি, আমার কাছে সবচেয়ে বড় সিগনিফিকেন্সের জায়গা হচ্ছে বাংলাদেশে এই আহ, ফরহাদ বছরের এই মোকাবেলা বইটার আগ পর্যন্ত ধর্ম নিয়ে কথা বলা একটা ট্যাবু ঘটনা ছিল, একটা ইনফিরিয়র ঘটনা ছিল, যে আলাপ থেকে দূরে সরায় রাখা। তারপর তো আসলে ইন্টারন্যাশনালিও জায়গাগুলি চেঞ্জ হয়েছে, কিন্তু বাংলাদেশে ওই স্পেসটা হচ্ছে এই বইটা তৈরি করছে, যে চাইলে ধর্ম নিয়ে আপনি কথা বলতে পারেন। ধর্ম একটা টেবু জিনিস না, এটা একটা সোশ্যাল কম্পোনেন্টের ঘটনা। এটা নিয়ে আমাদের কনসাস হওয়ার দরকার আছে, এটা নিয়ে আমাদের ক্রিটিক করতে পারতে হবে। এই যে জায়গাটা, এইটা হচ্ছে এই মোকাবেলা বইটা তৈরি করছে। আমার ধারণা এর আগে এই জায়গাটা তৈরি হয়নি। তো এইটা হচ্ছে এটা বইটার মোস্ট সিগনিফিক্যান্ট ঘটনা। সেকেন্ড কথা যদি বলেন, তাইলে হইতেছে ফরহাদ মজহারের চিন্তার যে জিনিসটা খেয়াল করার মতো, সেটা হচ্ছে ওনার সাহসের জায়গাটা।
আমাদের এখানে যত লেখাই আপনি আগে পরে বা বেশিরভাগ লোকজনের দেখবেন যে আমরা হচ্ছে ফুকো, দেলুজ ওনাদের বা ধরেন দেরিদা, সাইদ ওনাদের হচ্ছে আমরা কিন্তু শুধু উল্লেখ করি যে ওনারা এটা বলে গেছেন, ওনারা এটা বলে গেছেন। ওনাদের ইমেজের কাছে আমরা ছোট নতজান হয়ে থাকি যারা এগুলি নিয়ে কথা বলেন। কিন্তু আপনি তো আসলে একটা লোকের সাথে কথা বলছেন না, আপনি একটা থটের সাথে ইন্টারেক্ট করতেছেন। তো তখন একে তো ক্রিটিক্যালি দেখতে পারাটা দরকার। তো এই দেখতে পারাটা আমাদের অভ্যাসের মধ্যে এতটা আমি দেখি না, আমাদের প্র্যাকটিসের মধ্যে নাই। এটার জন্য একটা সাহস স্টিল আমাদের দরকার হয়। তো এই সাহসের জায়গাটা ফরহাদ মজহারের আছে, বিশেষ করে ওই ধর্ম এবং আধুনিকতার জায়গাটাতে উনি হচ্ছে হেগেলের চিন্তার জায়গাটাকে উনি খুব মানে আমি কি বলবো যে খুব ভালোভাবে উনি ডিল করার চেষ্টা করছেন। তো ওনার এই সাহসের জায়গাটা অ্যাপ্রিসিয়েটেবল। আমার মনে হয় যে ওনার এই সাহসের জায়গাটা অন্য অনেকেরও মানে হচ্ছে ইন্টেলেকচুয়ালি এখন ভুল চিন্তা করি, ঠিক চিন্তা করি, কিন্তু ওই চিন্তার সাথে অ্যাক্ট করা, ওই ইমেজের সাথে না গিয়ে সেটার কিছু মানে সাহসের ঘটনা আমার ধারণা ফরহাদ মজহারের এই লেখার মধ্যে পাওয়া যাবে আর কি। যে আপনি মার্কসের একটা অ্যানালাইসিস করতে যাচ্ছেন, এঙ্গেলসের একটা অ্যানালাইসিস করতে যাচ্ছেন, মার্কসের এঙ্গেলসের যে ধরেন আলথুসাররা যে অ্যানালাইসিস করে গেছে সেটার মধ্যে আপনি স্যাটিসফাইড থাকতেছেন না, সেটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার আর কি। আর এর সাথে যদি দুইটা ওনার এই যে সিগনিফিকেন্স, এই দুইটা সিগনিফিকেন্স যে আসলে কিছুটা ইনসিগনিফিকেন্ট হয়ে গেছে সেটার একটা ঘটনা হচ্ছে উনি কোনো নতুন বেসটা তৈরি করতে এখানে চান নাই বা পারেন নাই, এবং উনি যে বেসটার দিকে আগাইছেন সেই বেসটা আমার কাছে প্রবলেমেটিক মনে হয়েছে। যে এখন ভুলগুলি তো আমাদের আসলে নজরে রাখা দরকার আর কি। আমার মনে হয় যে ভুল করতে পারতেছে কেউ, সেটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো ওনার আমার কাছে মনে হয়েছে যে ধর্ম কিভাবে পর্যালোচনা করব এইটা উনি আইডেন্টিফাই করছেন, কিন্তু পর্যালোচনা করতে হবে এই জায়গাটা উনি আইডেন্টিফাই করছেন, কিন্তু কিভাবে করব, হ্যাঁ, মানে এই জায়গাটাকে উনি আসলে এই বইয়ের মধ্যে রাখেন নাই। কিন্তু এর পরবর্তী বইয়ে যেটা গেছেন সেটা আমার ধারণা হইতেছে যে যে বেসটার দিকে উনি যাইতে চেয়েছেন সেটা আসলে কতটা মানে ঠিকঠাক, বা আসলে মানে মার্ক্সীয় চিন্তা পদ্ধতির মধ্যে উনি থাকেন নাই বলেই আমার ধারণা আর কি। তো এটা ওনার বইটা ওই ভাবাল আন্দোলন নিয়ে আমি পরে কখনো কথা বলার চেষ্টা করব, তখন এই পয়েন্টটা হয়তো আরেকটু ক্লিয়ার করতে পারবো আর কি। তো আমি বইটা নিয়ে যদি কনক্লুড করতে চাই আর কি, কনক্লুড করার ঘটনাটা হইতেছে যে আসলে বাংলাদেশে কেউ যদি পলিটিক্যাল চিন্তা ভাবনাগুলি নিয়ে চিন্তা করতে চান তাহলে ইটস এ মাস্ট রিড। আমার মনে হয় যে এই বইটা পড়লে আপনি আসলে বইয়ের কথার সাথে একমত হবেন, দ্বিমত হবেন, কিছু সমালোচনা থাকবে, সেটার চাইতে হইতেছে যে আপনি এই চিন্তাগুলি যে কিভাবে মানে আটকায় ছিল বাংলাদেশে, এবং হচ্ছে কিভাবে এটাকে ওপেন আপ করার চেষ্টা করা হয়েছে সেটার একটা ভালো ডকুমেন্টেশন আর কি। যদিও আমার কাছে পুরোপুরি সব ডকুমেন্টেশন মনে হয় নাই। আরেকটা হইতেছে যে ওনার তো কিছু ফ্লাওয়ারে কথাবার্তা আছেই আর কি। তো এগুলির বাইরেও এটা একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার বলে আমার কাছে মনে হয়েছে। তো আমার মনে হয় যে এটা আহ, আহ, যারা ইন্টারেস্টেড পলিটিক্স, রিলিজিয়ন, এসব জিনিস নিয়ে, এটা ইটস আ মাস্ট রিড। তো এই হচ্ছে আমার